নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে আবারও একবার চলে আসলাম এক অজানা আশ্রমের সন্ধান নিয়ে। এই আশ্রমে আসলে আপনারা পাবেন শুধু শান্তি। এখানে অপার শান্তি বিরাজ করছে। এই আশ্রমে আসলে আপনাদের মনে হবে কোনো এক অচেনা অজানা ছোট্ট গ্রামে চলে এসেছেন। এই আশ্রমে আছে মাটির ঘর, মাটির দেওয়ালে আলপনা আঁকা, রয়েছে মাটির দাওয়া। তো বন্ধুরা, কোথায় এই আশ্রম, আপনারা কিভাবে এসে পৌঁছবেন এই আশ্রমে, এই আশ্রম কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, এখানে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে কিনা, থাকার ব্যবস্থা আছে কিনা, এই সকল তথ্য রয়েছে এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমার আজকের গন্তব্যস্থল যোগমায়া আশ্রম। চলুন আপনাদের আগেই বলে দিই আপনারা এই আশ্রমে এসে কিভাবে পৌঁছবেন। আমার আজকের গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমি চলে এসেছি এখন শান্তিপুর জংশন স্টেশনে। শান্তিপুর কিভাবে আসবেন এ তো সবাই জানেন। শিয়ালদহ থেকে বা রানাঘাট থেকে শান্তিপুর লোকাল ট্রেন ধরে খুব সহজেই পৌঁছে যেতে পারেন এই শান্তিপুর জংশন স্টেশনে। আর যদি কেউ হাওড়ার দিক থেকে আসেন তাহলে হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে গুপ্তিপাড়া স্টেশনে নেমে গুপ্তিপাড়া ফেরিঘাট পার হলেই শান্তিপুর। শান্তিপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরোলাম, আর শান্তিপুর স্টেশনের বাইরেটা দেখুন কি সুন্দর দেখতে। এখানে দেখছেন শান্তিপুরের যে ঐতিহ্য তাঁতের কাপড়, সেই তাঁতের কাপড়ের ডিজাইন করা রয়েছে। আর এই হচ্ছে শান্তিপুর স্টেশন। শান্তিপুর স্টেশনটা এর আগেও আমার অনেকগুলো ভিডিওতে আপনারা দেখেছেন। শান্তিপুর স্টেশনের বাইরেই বাঁ দিকেই আপনারা পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড। এইখান থেকে টোটোয় উঠে আপনাদের বলতে হবে মালোপাড়া মোড়, যোগমায়া সেবাশ্রম যাব। শান্তিপুর স্টেশনের সামনে থেকে টোটোয় করে যোগমায়া সেবাশ্রম পর্যন্ত যেতে সময় লাগবে 15 মিনিট, আর ভাড়া হচ্ছে জনপ্রতি 25 টাকা করে। কিন্তু আপনারা যদি একা থাকেন তবে ভাড়াটা কিন্তু ডবল হবে। আমি যেহেতু একা ছিলাম সেই কারণে ভাড়া চাইছিল 70 টাকা 80 টাকা। আমি একটু দর কষাকষি করে 50 টাকা ভাড়ার বিনিময়ে পৌঁছে গেলাম আশ্রমে। আশ্রমের আশেপাশের পরিবেশটা একবার দেখুন, কি অপূর্ব সুন্দর। চারিদিকে সবুজে ঘেরা চাষের ক্ষেত, আর মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা। যত দূর চোখ যায় শুধু সবুজের সমারোহ। চলে এসেছি আজকের গন্তব্যস্থল শ্রী চৈতন্য যোগমায়া সেবাশ্রমে। তো চলুন এবারে আশ্রমে প্রবেশ করা যাক। আশ্রমে প্রবেশের আগে প্রবেশদ্বারের পাশে দেখুন এখানে লেখা রয়েছে শ্রী চৈতন্য যোগমায়া সেবাশ্রম। আশ্রমের প্রবেশদ্বারের সামনেই রয়েছে এই বিশাল এক বটবৃক্ষ। বটবৃক্ষের শীতল বাতাস, বটবৃক্ষের ছায়া, আর এই গ্রাম্য প্রকৃতির মাঝে আশ্রমের শান্ত নিরিবিলি আধ্যাত্মিক পরিবেশে মন মুগ্ধ হয়ে গেল। এই হচ্ছে আশ্রমের মূল প্রবেশদ্বার। মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে সামনেই আশ্রমের মাটির আঙিনা। এই আশ্রমে নেই কোনো আধুনিকতার ছোঁয়া, খুবই সাদামাটা চাকচিক্যহীন সাধারণ একটি আশ্রম। কিন্তু এই সাধারণের মধ্যেই লুকিয়ে রয়েছে অসাধারণ শান্তি। আশ্রমের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে ডান দিকেই আপনারা দেখতে পাবেন সবুজের সমারোহ, রয়েছে বিভিন্ন রকমের ফুলের গাছ। প্রবেশদ্বারের বাঁ দিকে রয়েছে আশ্রমের ছোট্ট একটি গোশালা। এখানে দেখুন 2টি গোমাতা রয়েছে। তবে গোমাতারা সকালবেলায় এইখানে থাকে, রাত্রিবেলায় কিন্তু গোমাতাদের থাকার জায়গা আলাদা।
গোশালার পাশেই রয়েছে টিনের চালা দেয়া ছোট্ট একটি মন্দির। এইটি হচ্ছে এই আশ্রমের প্রতিষ্ঠাতা, যিনি, তার সমাধি মন্দির। এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে এই আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীমৎ শীতলানন্দ গোস্বামী মহারাজের সমাধি। আর ওনার সমাধির ওপরেই দেখুন রয়েছে ওনার একটি সুন্দর মূর্তি। এইটি হচ্ছে এই আশ্রমের আদি মন্দির। এইখানে বসেই শ্রীমৎ শীতলানন্দ গোস্বামী মহারাজ সাধন ভজন করতেন। উনি দেহ রাখার পর এইখানেই ওনাকে সমাধিস্থ করা হয়েছে। শ্রীমৎ শীতলানন্দ গোস্বামী মহারাজের পাশেই দেখুন আরেকটি মূর্তি রয়েছে, এক মায়ের মূর্তি। তবে ইনি কে আমার ঠিক জানা নেই, আশ্রম কর্তৃপক্ষের কাছ থেকে জেনে নিয়ে আপনাদের পরে জানিয়ে দেব। এই সমাধি মন্দিরের পাশেই দেখুন এইখানেও কত রকমের ফুলের গাছ রয়েছে। চন্দ্রমল্লিকা, দোলন চাপা, গাঁদা, রঙ্গন ফুল, প্রচুর প্রচুর রকমের গাছ রয়েছে। এই দিকটায় দেখুন দোপাটি রয়েছে, দোপাটি ফুল, গাঁদা ফুল, গোলাপ ফুল। এছাড়া কিছু সবজিরও গাছ রয়েছে, উচ্ছে গাছ, লাউ গাছ, বেগুন গাছ। আর একটা জিনিস রয়েছে, প্রচুর অ্যালোভেরা গাছ রয়েছে। এই হচ্ছে আশ্রমের বর্তমান মূল মন্দির। অতি সাধারণ টালির চালা দেয়া চাকচিক্যহীন একটি মন্দির। মন্দিরের ঠিক সামনেই দেখুন রয়েছে একটি তুলসী মন্দির। মূল মন্দিরের গর্ভগৃহের সামনেই রয়েছে এই বারান্দা। এই বারান্দার এক কোণে গর্ভগৃহের প্রবেশদ্বারের পাশেই দেখুন বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব। এখানে একটি বেদির ওপরে রয়েছে নর্মদের স্বর শিবলিঙ্গ। সকাল সকাল মহাদেবের জল অভিষেক হয়ে গেছে। আর এখানে দেখুন দুটি ঝুড়ির মধ্যে ফুল রাখা রয়েছে মহাদেবের পুজোর জন্য, আর গর্ভগৃহে যে দেবতারা আছেন তাদের পুজোর জন্য। আশ্রমের এক সদস্যা জানালেন, এখানে ভগবানের সেবার জন্য যে ফুল ব্যবহার করা হয় সমস্ত ফুল কিন্তু এই আশ্রমের গাছেরই ফুল। গর্ভগৃহের সামনের দেওয়ালে দেখুন সুন্দর চিত্র করা রয়েছে। গর্ভগৃহের ভেতরের দেওয়ালেও এরকম সুন্দর সুন্দর সব চিত্র করা রয়েছে। আর এই চিত্রগুলো রং তুলি দিয়ে হাতে আঁকা। গর্ভগৃহে সুসজ্জিত কাঠের সিংহাসনে বিরাজ করছেন দেবতাগণ। রয়েছে বিভিন্ন দেবদেবতার বিগ্রহ ও চিত্রপট। আশ্রম কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গর্ভগৃহে বিরাজমান দেবতাগণের বিগ্রহগুলি আপনাদের একটু সামনে থেকে দর্শন করানোর চেষ্টা করছি। গর্ভগৃহে সুসজ্জিত কাঠের সিংহাসনে ওপরেই দেখুন বিরাজ করছেন নিতাই গৌর ও সীতানাথ। সকল বিগ্রহের দেখুন সুন্দর করে শৃঙ্গার করা হয়ে গেছে, অপূর্ব সুন্দর দেখতে লাগছে। এই মোহময় বিগ্রহ দর্শন করে মন মুগ্ধ হয়ে যাচ্ছে। নিতাই গৌর সীতানাথের সামনেই রয়েছে রাধা গোবিন্দের যুগল বিগ্রহ। রাধা গোবিন্দের বাঁদিকে রয়েছে নৃসিংহদেবের একটি চিত্রপট, আর সামনেই দেখছেন গিরিধারী লাল। গিরিধারী লালের বাঁদিকে রয়েছে নারায়ণ শিলা। আর রয়েছে অনেকগুলি গোপালের বিগ্রহ। এই দেখছেন এই একটি গোপালের বিগ্রহ, আর সামনে দেখুন আরও অনেকগুলি ছোট বড় গোপালের বিগ্রহ রয়েছে। আর এইখানে দেখুন আরও একটি বিগ্রহ রয়েছে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের। আর সিংহাসনের নিচের দিকে দেখুন এই যে সামনে
আরও অনেকগুলি গোপালের বিগ্রহ রয়েছে। এই দিকে দেখুন রয়েছে পঞ্চতত্ত্বের চিত্রপট, গুরু পরম্পরার চিত্রপট। এইদিকেও একটা বেদি রয়েছে, আর এখানেও দেখুন রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ রয়েছে। এইখানে রয়েছে দেবী তুলসী, আর এইখানে আরও একটি বড় রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে। নিতাই গৌর সীতানাথের যে সিংহাসন রয়েছে, এই সিংহাসনের ডান দিকে দেখুন এখানে আরও একটি ছোট্ট সিংহাসন রয়েছে, আর এই সিংহাসনে বিরাজ করছেন জগন্নাথ, সুভদ্রা, বলরাম দেব। গর্ভগৃহে মোহময় মনোমুগ্ধকর দেবতাদের দর্শন করে বাইরে চলে আসলাম। মন্দিরের মূল গর্ভগৃহের ঠিক পাশেই দেখুন এইখানে রয়েছে একটি বড় ঘর, আর এইখানে রাখা রয়েছে গোমাতাদের খাবার। এখানে কিন্তু এখনও পর্যন্ত বঁটিতেই গোমাতাদের জন্য খাবার কুচানো হয়। এখানে কিন্তু খড় কাটার জন্য আধুনিক কোনো মেশিন নেই। দেখছেন এখানে খড়ের গাদা, প্রচুর খড় রাখা রয়েছে। এই যে দেখুন এই বয়স্ক দাদুটা এইখানে গোমাতাদের জন্য খাবার কোচাচ্ছে বঁটিতে। ইনি এই আশ্রমে গোমাতাদের দেখাশোনা করেন। গোমাতাদের খাবার রাখার জায়গার পাশেই রয়েছে এখানে আরও একটি কক্ষ। এইটি হচ্ছে এই আশ্রমের রন্ধনশালা, আর সামনেই রয়েছে এই মাটির বারান্দা। আর এইখানে দেখুন কিছু শাকসবজি রাখা রয়েছে। এই শাকসবজিগুলোই রান্না করে আজকে ভগবানের সেবায় নিবেদন করা হবে। এই হচ্ছে রন্ধনশালা। রন্ধনশালাটা দেখুন বেশ বড়। ভেতরে দেখুন কতগুলো মাটির উনুন করা রয়েছে, আর এই সাইডে দেখুন মাচা করা রয়েছে, আর এই মাচার মধ্যে রয়েছে প্রচুর কাঠ। এই মাটির উনুনগুলোতে কাঠের জাল দিয়েই ভগবানের নিত্যদিনের সেবার জন্য ভোগ রন্ধন করা হয়। মাটির এই উনুনগুলো দেখতে কি সুন্দর লাগছে দেখুন, লাইন দিয়ে পরপর অনেকগুলো উনুন বানানো রয়েছে। আর এইখানে দেখুন রয়েছে শিলনোড়া। এখানে কিন্তু এখনও পর্যন্ত শিলনোড়াতেই মশলা বাটা হয়। মশলা বাটার জন্য কোনো রকম আধুনিক মেশিন ব্যবহার করা হয় না। এইটি হচ্ছে এই আশ্রমের সবচেয়ে পুরনো কক্ষ। এই আশ্রম যবে থেকে এইখানে রয়েছে তবে থেকেই এই কক্ষটি রয়েছে। মাটির দেওয়াল, টালির চাল, আর এই মাটির দেওয়ালে দেখুন সুন্দর আলপনা দেয়া রয়েছে, আর লেখা রয়েছে হরে কৃষ্ণ মহামন্ত্র। ঘরের সামনেই রয়েছে ছোট্ট এক টুকরো মাটির বারান্দা, আর সেখানে পাতা রয়েছে একটি কাঠের বেঞ্চ। এখানে দেখুন রয়েছে ছোট্ট একটা জানালা, যেটি করা হয়েছে বাঁশের চটা দিয়ে, আর জানালার চারিদিকে আর এই দরজার চারিদিকে সুন্দর করে আলপনা দেয়া রয়েছে। এই কক্ষটি এখন আশ্রমের স্টোর রুম হিসাবে ব্যবহার করা হয়। এই কক্ষে এখন আর কেউ থাকেন না। এই কক্ষের পাশ দিয়েই দেখুন এই একটি রাস্তা চলে গেছে আশ্রমের পেছন দিকটায়, আর এই দিকটায় দেখুন বড় বড় অনেকগুলো মাটির উনুন রয়েছে, আর এখানটায় দেখুন প্রচুর কাঠ রাখা রয়েছে। এই যে বড় বড় মাটির উনুনগুলো, এই আশ্রমে যখন কোনো অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানের সময় এই উনুনগুলোতেই কাঠের জাল দিয়ে রান্না করা হয়। এই আশ্রমের বিশেষ বিশেষ অনুষ্ঠানের সময় কিন্তু এখানে বহু ভক্ত সমাগম হয়। এই দিকটায় দেখুন রয়েছে জলের ব্যবস্থা। এইখানে টাইম কলও রয়েছে, চাপ কলও রয়েছে, আর ওই যে দেখছেন ওই সাইডটায় টিনের চালা দেয়া, ওই দিকটায় হচ্ছে আশ্রমের শৌচালয় আর কাঠ রাখার জায়গা।
যে মাটির ঘরটি দেখলেন সেই মাটির ঘরের পাশ দিয়ে এই দিকেও দেখুন একটা রাস্তা চলে গেছে মাটির ঘরের ঠিক পেছন দিকটায়। আর এই পেছন দিকটায় হচ্ছে গোমাতাদের থাকার জায়গা। রাতের বেলায় গোমাতারা এইখানেই থাকে। আচ্ছা বন্ধুরা, আমরা এই যোগমায়া আশ্রমে এসে এই আশ্রমের যিনি মাতাজি ওনাকে আমরা পেয়ে গেছি সামনে। তো আমরা এই আশ্রম সম্পর্কে কিছু কথা, কিছু তথ্য মায়ের কাছ থেকে জেনে নেব। নমস্কার, আপনার নামটা একটু বলুন। সত্যবতী গোস্বামী। আচ্ছা মাতাজি, এই যে আমরা আশ্রমটা এসেছি, এই আশ্রমটা এখানে কিভাবে প্রতিষ্ঠা হলো বা কতদিন হলো প্রতিষ্ঠা হয়েছে সেটা যদি একটু বলেন দর্শকদের। এটা 100 বছরের বেশি হয়েছে। আচ্ছা 100 বছরের বেশি। আমাদের এখানে যে সমাধি আছে শীতলানন্দ গোস্বামী, তিনি বাংলাদেশ থেকে পায়ে হেঁটে এখানে এসেছিল। আচ্ছা, বাংলাদেশ থেকে পায়ে হেঁটে? বাংলাদেশ থেকে পায়ে হেঁটে এখানে এসেছিল। আচ্ছা, এসে এখানে অনেক জায়গায় ঘুরেছে। ঘুরে ঘুরে ওনার ইচ্ছা যে আমি কোনো মানে গঙ্গার কিনারায় ভজন করব। আচ্ছা তিনি যে কখন ঘুমাতেন কেউ জানতে পারতো না, দেখতো না। আচ্ছা, উনি সারাক্ষণই এইখানে যে সমাধিটা রয়েছে না, হুম হুম, এই সমাধিতে উনি সারাক্ষণ বসে বসে ভজন করতেন। আচ্ছা এবং উনি কোথাও যেতেন না, আচ্ছা, রাস্তায় উঠতেন না, কেউ দেখতে পেতেন না। উনি বেরোতেন একমাত্র রাত্রি 12টার পরে। আচ্ছা, যে গঙ্গার ধারে যে মা গঙ্গাকে দর্শন করত, দর্শন করে গঙ্গাকে স্পর্শ করত, মা গঙ্গায় শ্রুতি পাঠ ইয়ে করে তারপরে আবার 3টের সময় এসে এখানে ভজন করত। আচ্ছা, উনি ওই ভজনের মাধ্যমেই ওনার নিদ্রা হয়ে যেত। আচ্ছা, কিন্তু আলাদা করে উনি নিদ্রায় যেতেন না, আচ্ছা, মানে শয়নে যেতেন না। আচ্ছা, আচ্ছা, আবার এখান থেকে এই আমাদের এই আশ্রমের যে নামটা হয়েছে যোগমা আশ্রম, হুম, এই আশ্রমটা ইনি এখান থেকে বৃন্দাবনে পায়ে হেঁটে গেছে। এইখান থেকে বৃন্দাবনে? এখান থেকে আচ্ছা 3 মাস পায়ে হেঁটে গেছে। আচ্ছা, আর এখান থেকে যে ইনি আগে কিন্তু এই আশ্রমের নামকরণ হয়েছিল না, যোগমায়া আশ্রম নামকরণ হয়নি। আচ্ছা, এটা কিভাবে হলো যোগমায়া আশ্রম? বৃন্দাবনে যে যোগমায়া আছে কাত্যায়নী মা আচ্ছা যোগমায়া, আচ্ছা, কাত্যায়নী মায়ের আরেক নাম হলো যোগমায়া, মা আচ্ছা। দুর্গার নাম যোগমায়া। আচ্ছা, উনি পায়ে হেঁটে মা কাত্যায়নীকে স্মরণ করে গেছিল, যোগমায়াকে স্মরণ না। যোগমায়া হলো যোগাযোগ কেন্দ্র, যোগাযোগ ঘটক, আচ্ছা, যোগাযোগ করায়। মা যোগমায়াকে স্মরণ, বৃন্দাবনে যোগমায়াকে স্মরণ করে পায়ে হেঁটে বৃন্দাবনে যায়। যে বৃন্দাবন দর্শন করেছে মা যোগমায়াকে দর্শন করে আবার পুনরায় ফিরে এসছে পায়ে হেঁটে এসে, তখন এই আশ্রমের নামকরণ করেছিল যে শ্রী চৈতন্য যোগমায়া সেবাশ্রম। আচ্ছা, 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 যিনি প্রতিষ্ঠাতা আছেন ওনার পাশে যে মাকে দেখলাম উনিকে? ওনার মাতাজি। ওনার মাতাজি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এই আশ্রমে যে আমরা এসেছি এই আশ্রম কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? একদম আমাদের 4:30 থেকে 1টা, বেলা 1টা পর্যন্ত, বেলা 1টা। তারপরে বন্ধ হয়ে যায় আবার 4টায়, আবার বিকেল 4টে। কটা থেকে কটা অবধি? 8:30। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এখানে কি ভগবানের নিত্য অন্নভোগ হয় তো? প্রত্যেক দিন আমাদের নিত্য ভোগ লাগে। আচ্ছা, সেই অন্নভোগ পাওয়ার ব্যবস্থা আছে ভক্তদের বা দর্শনার্থীদের? পাওয়ার ব্যবস্থা বলতে যাও ভক্তরা আসলে আমার এখানে ফেরত যায় না, আচ্ছা যে আছে সেই প্রসাদ পায়। আচ্ছা, আচ্ছা, ভগবান যা যেটাই, গিরিধারী যা যেটাই তাই পায়। আচ্ছা, প্রসাদের ব্যবস্থা থাকে আর একটা। থাকে। আচ্ছা, কেউ যদি ধরুন দূর থেকে আসবে বা 5-6 জন মিলে আসলো, তো আপনাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আগের থেকে তো জানাতে হবে নিশ্চয়ই। আগে থেকে ফোন নম্বরে ফোনে যোগাযোগ করলে হবে। একটা একটু নাম্বার বলুন। 9153481156। আচ্ছা, এই নাম্বারে কল করে জানিয়ে দিলে তাহলে প্রসাদের ব্যবস্থা হবে। একদম। আচ্ছা, আর প্রসাদের মূল্যটা কত? আমাদের মূল্য ওরকম ভাবে আজ পর্যন্ত করিনি, আচ্ছা আচ্ছা, যে যা দেয় তাতেই আচ্ছা খুশি। আচ্ছা, মানে আপনাদের নির্দিষ্ট কোনো মূল্য নেই প্রসাদের, যদি ভক্তরা ইচ্ছা থাকে দেওয়ার একদম। ভগবানের ভগবানের সেবার জন্য। জন্য। আচ্ছা আচ্ছা, তো বোঝে যে একটা ভগবানের সেবাই অবশ্যই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে কি কি অনুষ্ঠান হয়? আমাদের এখানে প্রত্যেকটা অনুষ্ঠানই হয়। মাঘী পূর্ণিমায় বড় অনুষ্ঠান হয়, বাৎসরিক যে অনুষ্ঠান, আচ্ছা ওইটা আমাদের মাঘী পূর্ণিমাতে হয়। 64 মন্ত্রের ভোগ হয়, ভাগবত পাঠ হয়, আচ্ছা নাম সংকীর্তন হয়, সবই হয়। আচ্ছা, মাঘী পূর্ণিমা হচ্ছে তাহলে প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা আচ্ছা, ওই দিনকে বড় করে সবচেয়ে বড় বড় উৎসবটা হয়। তখন 7 দিনের প্রোগ্রাম হয়। আগে 11 দিনের প্রোগ্রাম হতো, এখন 7 দিনের প্রোগ্রাম হয়।
আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে কি থাকার ব্যবস্থা আছে ভক্তদের জন্য? 100 অবশ্যই আছে। আচ্ছা, তার জন্য কি মূল্য লাগে নাকি না। বিনামূল্যেই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে মাতাজি, ধন্যবাদ। তো বন্ধুরা, শুনলেন মাতাজির কাছ থেকে এই আশ্রমে প্রসাদের ব্যবস্থা এবং থাকার ব্যবস্থা দুটোই আছে, তাও বিনামূল্যে। তবে যে কোনো আশ্রমে যেহেতু ভক্তদের দানেই চলে, সেই জন্য আপনাদের সাধ্য মতন আপনারা কিছু দান করতে পারেন ভগবানের সেবার উদ্দেশ্যে। এই যে বিল্ডিংটি দেখছেন, এইটি হচ্ছে আশ্রমের গেস্ট হাউস ও এই আশ্রমের সেবায়েতদের থাকার জায়গা। এই যে মাটির ঘরটি রয়েছে, এই মাটির ঘরের বারান্দার সামনে দিয়েই এই একটা গেট রয়েছে। এই গেট দিয়ে ঢুকলেই এই আশ্রমের গেস্ট হাউস। সামনেই দেখুন এখানে একটা বারান্দা রয়েছে, আর এই বারান্দায় অনেকগুলি বাঁধানো চিত্র রয়েছে। এই যে সামনেই যে চিত্রটি দেখছেন, জপের মালা হাতে করে বসে রয়েছেন, ইনি হচ্ছেন শ্রীমৎ নিগমানন্দ গোস্বামী। শ্রীমৎ নিগমানন্দ গোস্বামীর পাশেই রয়েছেন শ্রীমতী যোগমায়া গোস্বামী। শ্রীমৎ নিগমানন্দ গোস্বামী হলেন এই আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীমৎ শীতলানন্দ গোস্বামী মহারাজের পৌত্র। এই দিকে দেখুন রয়েছে গোপাল মহাপ্রভু, শ্রী চৈতন্যদেব, নৃসিংহদেব, রাধা গোবিন্দের বিভিন্ন রকমের চিত্র। আর এই যে ঘরগুলো দেখছেন, এই ঘরগুলোতেই এই আশ্রমের যারা সেবায়েতরা রয়েছেন ওনারা থাকেন, এবং এই রকম ঘরেই আশ্রমে আগত ভক্ত ও দর্শনার্থীদের থাকতে দেওয়া হয়। এই রকম বড়সড় খোলামেলা ঘর নিচেও রয়েছে আর দোতলাতেও রয়েছে। এই যে দেখছেন, এই একটা ঘর বেশ বড়, আর বড় বড় জানালা রয়েছে। এই রকম ঘরেই ভক্ত ও দর্শনার্থীদের থাকতে দেওয়া হয়। চলুন এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে আমরা দোতলার ঘরগুলোও একবার দেখে আসি। চলে এসেছি দোতলায়, আর এখানেও দেখুন একটা বারান্দা রয়েছে, আর এখানে দেখুন একটা সেলাই মেশিন রাখা রয়েছে। আর এই বারান্দারও চারিদিকে দেখুন এরকম বিভিন্ন চিত্র রয়েছে রাধাকৃষ্ণের, গোপালের। এই যে দোতলায় এই একটা রুম, বেশ বড়। এখানেও দেখুন খাট রয়েছে, বড় বড় জানালা রয়েছে, বালিশ বিছানা সবই রয়েছে। খুব সুন্দর কিন্তু রুমগুলো। এইদিকে দেখুন আরও একটা রুম রয়েছে, তবে এটায় তালা দেওয়া রয়েছে। আর এইটা হচ্ছে এই আশ্রমের যে মাতাজি রয়েছেন, যার কাছ থেকে আমরা আশ্রম সম্পর্কে কিছু তথ্য জেনে নিলাম, সেই মাতাজির থাকার ঘর। দোতলার বারান্দা থেকে এই একটা সিঁড়ি উঠে গেছে একদম ছাদে। চলুন আমরা একবার ছাদ থেকেও ঘুরে আসি। আচ্ছা, ছাদে যাওয়ার আগেই দেখুন এইখানে আরও একটি রুম রয়েছে, এটা হচ্ছে 3 তলায়। এই রুম থেকে বেরিয়েই সামনে এই খোলা ছাদ। ছাদে দেখুন এইখানে 2টো ড্রাগন ফলের গাছ রয়েছে। আর এইখানে দেখুন আর একটা জিনিস, এখানে আমসত্ত্ব দেয়া হয়েছে। এই যে আমসত্ত্ব শুকোতে দেয়া হয়েছে দেখুন। এই ছাদে দাঁড়িয়ে আশ্রমের চারিদিকের পরিবেশটা কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। চারিদিকে সবুজ আর সবুজ, আর এই হচ্ছে আশ্রম প্রাঙ্গণ। কি সুন্দর দেখতে লাগছে। চলুন এবারে নিচে যাওয়া যাক। চলে এসেছি নিচে, আর এখানে দেখুন এই বারান্দায় বসে এই আশ্রমের এক সদস্যা মা সবজি কাটছেন। আচ্ছা, এখন কি এইটা ঠাকুরের ভোগের জন্য প্রস্তুতি হচ্ছে? আচ্ছা, আজকের ভোগে কি আছে আজকের? আজকের ভোগে এই যে আলু, কাঁচকলা, বড়ি রসা হবে, আচ্ছা পাট শাক হবে, ভেন্ডি সিদ্ধ, ভেন্ডি তার মানে কচু, এই যে ওলের ডাটা আছে এটা একটা রসা মতো হবে, আচ্ছা আচ্ছা। এগুলো হবে। তো বন্ধুরা,
এই শ্রী চৈতন্য যোগমায়া আশ্রমের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।